ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গৌরী পণ্ডিতের অহংকার বা অহংবোধ কিভাবে নাশ করেছিলেন সেই বিষয়ে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন। তাই আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, গৌরী পণ্ডিত কে ছিলেন। গৌরী পণ্ডিত হলেন বাঁকুড়া জেলার ইন্দাস অঞ্চলের একজন বিখ্যাত তন্ত্র সাধক। মানে সেই সময় ওনার মতন তন্ত্র সাধক পাওয়া একেবারে দুঃসাধ্য ব্যাপার ছিল। এত বড় তন্ত্র সাধক ছিলেন উনি, এবং তার পাশাপাশি একজন বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। ওনার মতন পণ্ডিত, ওনার মতন জ্ঞানী মানুষ পাওয়া সেই সময় বিরল ঘটনা ছিল। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সভায় এই শাস্ত্র নিয়ে তর্ক করতে ওনার মতন পারদর্শী আর কেউ ছিলেন না। মানে শাস্ত্র নিয়ে তর্কে ওনার সাথে জেতা একেবারে দুঃসাধ্য ছিল প্রায়। এমনকি ওনাকে তর্কভূষণ উপাধিও দেওয়া হয়, এবং উনি তন্ত্র সাধনা করে বেশ কিছু ক্ষমতার অধিকারী হয়েছিলেন, মানে সিদ্ধাই লাভ করেছিলেন। কিন্তু ওই যে ঠাকুর সবসময় বলতেন যে সিদ্ধাই লাভ হলে সেই সিদ্ধায়ের সঙ্গে সঙ্গে খানিকটা হলেও অহংবোধ চলে আসে। কি করে যে আসবে তুমি ধরতেও পারবে না। মানে এই ক্ষমতার অহংবোধ বা পাণ্ডিত্যের একটু গর্ববোধ, একটু লোকমান্য হওয়ার ইচ্ছে খুব অল্প হলেও এগুলো এই গৌরী পণ্ডিতের মধ্যে ছিল। তো আমরা জানি ঠাকুর তন্ত্রমতে সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন, এবং ঠাকুরের এই তন্ত্রমতে গুরু ছিলেন ব্রাহ্মণী। তিনি ঠাকুরকে এই সাধনা করিয়েছিলেন। তো এই ব্রাহ্মণী ঠাকুরকে অবতার বলে চিনতে পেরেছিলেন, এবং তিনি মথুরবাবুকে বা অন্যান্য সবাইকে বলতে লাগলেন যে ঠাকুর অবতার। মানে তখন তো ঠাকুরের সাধক অবস্থা, তো ঠাকুরকে অনেকেই চিনতেন না। তখন ভাবতো বুঝি এটি ঠাকুরের উন্মাদ অবস্থা, ঠাকুর বুঝি পাগল হয়ে গেছে। কিন্তু ব্রাহ্মণী জানতেন তিনি অবতার। তো মথুরবাবু যখন সন্দেহ প্রকাশ করলেন যে ঠাকুর অবতার কিনা, তখন এই ব্রাহ্মণী মথুরবাবুকে বলেছিলেন শাস্ত্র থেকে বিভিন্ন প্রমাণ দিয়ে যে ঠাকুরই অবতার। তো এর পরেও মথুরবাবুর মধ্যে সন্দেহ থাকায় ব্রাহ্মণী মথুরবাবুকে অনুরোধ করলেন যে এই সমাজের যারা বিশিষ্ট পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, জ্ঞানী মানুষ, তাদেরকে ডেকে একটি সভা করে আমি ঠিক বলছি কি ভুল বলছি এই বিষয়ে একটি আলোচনা হয়ে যাক। ঠাকুর অবতার কিনা সেই বিষয়ে সকলে এসে মত দিক, তারা পরীক্ষা করে নিক। এবং ঠাকুরও এই বিষয়ে ইচ্ছা প্রকাশ করলেন যে এরকমটি করা হোক। তো এই কথা শুনে মথুরবাবু একটি সভার আয়োজন করলেন দক্ষিণেশ্বরে। সেখানে আমন্ত্রণ জানানো হলো এই গৌরী পণ্ডিতকে। আরও অনেকে এসেছিলেন, বৈষ্ণবচরণ, এবং ওনার সাথে ধরা যায় আরও অনেক পণ্ডিতরাই এসেছিলেন। তো যাই হোক, এই গৌরী পণ্ডিত আসলেন দক্ষিণেশ্বরে। এই প্রসঙ্গে বলে রাখি, এই গৌরী পণ্ডিত যেখানেই যেতেন, মানে উনি তো বিভিন্ন তর্ক সভায় যেতেন তর্ক করবেন বলে, তো যে সভাতেই বা যে আলোচনার ক্ষেত্রেই তিনি যেতেন, সেখানে যাওয়ার আগে তিনি একটি মন্ত্র উচ্চারণ করতেন। শোনা যায় এই মন্ত্রটি উনি সাধনার মধ্যেই পেয়েছিলেন। মন্ত্রটি হলো হারে রে রে নিরালম্ব লম্বদর জননী কং জামি শরণাম। এবং ওনার একটি বিশেষ ক্ষমতা ছিল যে এই মন্ত্রটি উচ্চারণ করা মাত্রই ওনার মধ্যে একটা অদ্ভুত শক্তির উদয় হতো, এবং তিনি যে সভায় তর্ক করতে বসতেন সেখানে আর যারা উপস্থিত থাকতেন তারা এই মন্ত্রটি শোনা মাত্রই কেমন যেন একটা নিস্তেজ হয়ে পড়তেন। মানে গৌরী পণ্ডিতের সামনে একটা যেন আগে থেকেই মানসিক দিক থেকে একটা হার মেনেই বসতেন। বলা হতো এই মন্ত্রটি বললে প্রতিপক্ষের শক্তি অনেকটা ওনার মধ্যে চলে আসতো, ফলে ওনাকে তর্কে হারানো একেবারে অসম্ভব হয়ে যেত। তো উনি যখন দক্ষিণেশ্বরে ঢুকলেন, তখন দক্ষিণেশ্বরে এসে এই মন্ত্রটি একেবারে জোরে জোরে উচ্চারণ করতে লাগলেন, যেরকমটা সব জায়গায় করেন আর কি। কিন্তু কোনো এক ঐশ্বরিক শক্তিতে ঠাকুরের ভিতর থেকেও এই মন্ত্রটি উচ্চারণ করার প্রবল ইচ্ছা জাগলো। মানে গৌরী পণ্ডিত যত জোরে এই মন্ত্রটি উচ্চারণ করছেন, ঠাকুর আবার তার থেকেও জোরে এই মন্ত্রটি উচ্চারণ করছেন। তো গৌরী পণ্ডিত ভাবছেন, এ কি, আমার এই মন্ত্র আমার থেকেও জোরে এখানে কে উচ্চারণ করছেন? তো তিনি ঠাকুরের থেকেও আরো জোরে মন্ত্রটি উচ্চারণ করতে লাগলেন, আর ওদিকে ঠাকুর আরো জোরে মন্ত্র উচ্চারণ করছেন। মানে এক প্রকার কম্পিটিশন চলছে। গৌরী পণ্ডিত যত জোরে এই মন্ত্র উচ্চারণ করছেন, ঠাকুর তার থেকেও জোরে হুঙ্কার দিয়ে এই মন্ত্রের উচ্চারণ করছেন, এবং তাতে গৌরী পণ্ডিত আরো আরো জোর বাড়াচ্ছেন। কিন্তু শেষমেশ ঠাকুরের থেকে জোরে আর তিনি উচ্চারণ করতে পারলেন না। এর ফলে তিনি সব জায়গায় গিয়ে যে এই মন্ত্রের
সুব্যবহার বা সুফল পান সেইটি আর পেলেন না। মানে ওনার মনে যে শক্তির উদয় হয় সেইটি আর হলো না। এবং অন্যরাও গৌরী পণ্ডিতের কাছে মানসিকভাবে মাথা নত করলেন না। অর্থাৎ গৌরী পণ্ডিতের যে সিদ্ধাই যে ক্ষমতা সেটি কার্যকর হলো না। পরে ভবতারিণী মা ঠাকুরকে জানিয়েছিলেন যে ওর সিদ্ধায়ের যে অহংবোধ, পাণ্ডিত্যের যে অহংবোধ, মানে আমি সবার ক্ষমতা হরণ করে নিতে পারি, এই মন্ত্র বললেই কেউ আমার থেকে আর বড় হতে পারবে না, এই বোধ, লোকমান্য হওয়ার ইচ্ছে, এই সমস্ত কিছু দূর করবার জন্য মা এই ব্যবস্থা করেছিলেন। ঠাকুরের মাধ্যমে গৌরী পণ্ডিতের অহংবোধ দূর হলো। তিনি বুঝতে পারলেন আমার থেকেও শক্তিশালী পণ্ডিত কেউ এখানে আছেন। এবং যখন সভাটি বসে বেশ কিছুদিন পর, মানে দক্ষিণেশ্বরের ওই মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির, সেই নাট মন্দিরেই এই সভাটি বসেছিল। তো সেখানে কিন্তু গৌরী পণ্ডিত আর তর্ক করেননি, সেখানে বৈষ্ণবচরণও এসেছিলেন এবং তিনি আগেই প্রমাণ পেয়েছিলেন যে ঠাকুরই অবতার। ব্রাহ্মণী ওনাকে বুঝিয়ে দিয়েছিলেন এবং তিনি নিজেও পরীক্ষা করে জেনেছিলেন যে ঠাকুরই অবতার। তো সেই বৈষ্ণবচরণের সাথে এই গৌরী পণ্ডিতের তর্ক হওয়ার কথা এই সভায়, কিন্তু সেটি হলো না। যদিও এই সভা বসার আগে একটি বেশ চমৎকার ঘটনা ঘটল। এই গৌরী পণ্ডিতকে নিয়ে ঠাকুর গেলেন মায়ের ঘরে প্রণাম করতে মাকে। তখনও বৈষ্ণবচরণ আসেননি। বৈষ্ণবচরণও বিশাল পণ্ডিত মানুষ। তো যখন মাকে প্রণাম করে ঠাকুর এবং গৌরী পণ্ডিত বেরোচ্ছেন, তখন দেখছেন এই বৈষ্ণবচরণ এসে ঠাকুরের পায়ে বসে পড়লেন এবং সেইটি দেখে ঠাকুরের মধ্যেও প্রেমের ভাব উদয় হয়। তিনি সমাধিস্থ হন এবং ওই সমাধির মধ্যে তিনি ভাবস্থ অবস্থায় এই বৈষ্ণবচরণের কাঁধের উপর উঠে যান। এবং কথিত আছে তখন গৌরী পণ্ডিত দেখতে পান যে স্বয়ং মা কালী বৈষ্ণবচরণের কাঁধে উঠে বসেছেন। তারপর ঠাকুর ধীরে ধীরে প্রকৃতিস্থ হলে তারপর সভা শুরু হয়। তখন গৌরী পণ্ডিত বলেন যে আজকে ঠাকুর বৈষ্ণবচরণকে কৃপা করেছেন, তাই আজকে যদি আমি বৈষ্ণবচরণের সাথে তর্ক করি তাহলে আমি জিততে পারবো না। যার উপর ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের কৃপা আছে, তার সাথে আমি কি করে জিতবো? ফলে সভাতে আর তর্ক হয়নি। এবং গৌরী পণ্ডিত পরে বলেছিলেন যে এই বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে, কিন্তু সে তো ভুল বলে। আসলে আপনি অবতার নন, সমগ্র অবতারেরা যেখান থেকে শক্তি সংগ্রহ করে সেই মূল শক্তির উৎস আপনি। এবং তিনি ঠাকুরের সান্নিধ্যে থেকে বৈরাগ্য লাভ করেন। মানে এই পাণ্ডিত্য, এই সিদ্ধাই, এই লোকমান্য হওয়ার ইচ্ছে, সমস্ত কিছু গৌরী পণ্ডিতের মধ্যে থেকে পুরোপুরি ত্যাগ হয়ে যায়। তার মধ্যে প্রেমভক্তি আসে। এখনো বাঁকুড়ায় গেলে ওনার মন্দির দেখা যায়। ওখানেই গড়ে ওঠে রামকৃষ্ণ মিশন ইন্দাস, যেটি এখন বেলুর মঠের অন্তর্গত। যারা বাঁকুড়া যাবেন ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।